আমার প্রিয় দেশবাসীগণ, নমস্কার। মন কি বাতে আবার আপনাদের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। 2026 সালের অর্ধেক বছর কাটতে চলল। এই বিগত 6 মাসে আমরা মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীর অনেক সাফল্য নিয়ে আলোচনা করেছি। জুন মাসেও দেশ এমন কিছু সাফল্য অর্জন করেছে। এটি এমন একটা বিষয় যা দেশবাসীকে গর্বিত করে। এই সাফল্যগুলো দেশের নিরাপত্তা আর আত্মনির্ভরতার সঙ্গে যুক্ত। সম্প্রতি কলকাতায় নৌবাহিনীর একটি অনুষ্ঠানে আমার যোগ দেওয়ার সুযোগ হয়েছিল। সেখানে আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক আর আইএনএস অগ্রয়কে ভারতীয় নৌবাহিনীর বহরে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জাহাজগুলোর নকশা ও নির্মাণ সবই দেশীয়। বন্ধুরা, এটা জুন মাসেই ঘটবে। বিমান ক্ষেত্রেও দেশ এক বড় সাফল্য পেয়েছে। C295 এই বিশেষ বিমানটি মেড ইন ইন্ডিয়া বিমান, আর C295 বিমানটি ইতিমধ্যেই তার প্রথম উড়ান সম্পন্ন করেছে। আর এই রকম মোট 40টি বিমান ভারতেই তৈরি করা হচ্ছে। এতে এমএসএমই এবং মহাকাশ গবেষণা ক্ষেত্র নতুন শক্তি পাচ্ছে, কর্মসংস্থানের সুযোগ বাড়ছে এবং আত্মনির্ভর ভারতের সংকল্প আরো দৃঢ় হচ্ছে। এই মাসেই ডিআরডিও দেশীয় দূরপাল্লার ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা করেছে। এটাকে ডিআরডিওর ল্যাবরেটরি এবং ভারতীয় শিল্প অংশীদাররা মিলে তৈরি করা হয়েছে। অর্থাৎ আজ সমুদ্র থেকে আকাশ পর্যন্ত আমাদের ভারত আরো সুরক্ষিত ও আত্মনির্ভর হয়ে উঠছে। বন্ধুরা, জুনে আরো একটি অনুষ্ঠান হয়েছে যাতে সারা বিশ্ব ভারতের প্রচেষ্টায় সামিল হয়েছে, আর তা ছিল আন্তর্জাতিক যোগ দিবস। এইবার বিশ্বের 2500-এরও বেশি জায়গায় যোগের নানা অনুষ্ঠান হয়েছে। দেশের কোটি কোটি মানুষ জায়গায় জায়গায় যোগে অংশ নিয়েছেন। এই মাসে আহমেদাবাদে আয়োজিত বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ নিয়েও বেশ আলোচনা হয়েছে, যাতে ভারত মোট 114টি পদক জিতেছে, যার মধ্যে 102টি হলো সোনা। এই চ্যাম্পিয়নশিপের পদক তালিকায় ভারত প্রথম ছিল। আমি সব বিজয়ী খেলোয়াড়দের অনেক অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, কোন দেশের প্রাণ শক্তি হলো তার নাগরিক, আর যখন সেই দেশের মানুষ কোনো সংকল্প করে, কোনো শক্তি তাদের লক্ষ্য থেকে সরাতে পারে না। জাতি গঠনে জনগণের অংশগ্রহণের এটাই শক্তি। এটি ভারতের এক বিশাল সম্পদ এবং এই জন অংশগ্রহণের অভিজ্ঞতা আমরা বারবার পাচ্ছি। বন্ধুরা, পশ্চিম এশিয়ায় তৈরি হওয়া যুদ্ধের পরিস্থিতির কথা মাথায় রেখে আমি দেশবাসীর কাছে কিছু অনুরোধ করেছিলাম। বলেছিলাম, যতটা সম্ভব কিছু সময়ের জন্য সোনা কেনা বন্ধ রাখুন। মানুষকে বলেছিলাম বিদেশে ছুটি কাটানো এড়িয়ে চলতে। আমি মানুষকে কার পুলিংয়ে উৎসাহ দিতেও আবেদন করেছিলাম। আমি কৃষকদের কাছে রাসায়নিক মুক্ত চাষের জন্য জমি বাঁচাতে এবং প্রাকৃতিক সার আরো বেশি করে ব্যবহার করতে অনুরোধ করেছিলাম। বন্ধুরা, আমি দেশের প্রতিটি নাগরিকের কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে তারা শুধু আমার আবেদনকে সমর্থনই করেননি, বরং সব দিক থেকেই তাতে নিজেদের সহযোগিতাও করছেন। অনেক পরিবার আমাকে বার্তা পাঠিয়ে তাদের সুন্দর অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন। কত পরিবারই তো ঠিক করেছেন যে এবারের বাড়ির বিয়েতে তারা সোনা কিনবেন না, দরকার পড়লে পুরনো সোনা রিসাইকেল করেই নতুন গয়না বানিয়ে নেবেন।
কত মানুষ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে তারা কিভাবে এবারের বিদেশ যাত্রা পিছিয়ে দিয়েছেন। বন্ধুরা, কার পুলিং নিয়েও মানুষ অনেক অভিজ্ঞতার কথা জানিয়েছেন। যারা প্রতিদিন একই দিকে নিজেদের আলাদা আলাদা গাড়িতে যেতেন, তারা এখন একসাথেই যাতায়াত করতে শুরু করেছেন। মানুষ যথাসম্ভব বাস এবং মেট্রো ব্যবহার করছেন। এতে পেট্রোল আর ডিজেল সাশ্রয় হচ্ছে। একইভাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাকৃতিক সারের ব্যবহার বাড়ার খবরও পাওয়া যাচ্ছে। বন্ধুরা, আমি খুশি যে এই বিশ্ব সংকটের মোকাবিলা আমরা ভারতীয়রা মিলেমিশে করছি। আমার দৃঢ় বিশ্বাস, সকলের অংশগ্রহণের এই শক্তি আমাদের সাহস যোগাবে এবং আমাদের সাফল্য এনে দেবে। আমার প্রিয় দেশবাসী, আমাদের দেশে জন্মদিন, বিয়ে বা পারিবারিক অনুষ্ঠানের পাশাপাশি পুরো সমাজেরও উৎসব হয়। প্রতিটি পরিবার চায় তাদের আনন্দ অন্যদের সঙ্গে ভাগ করে নিতে। মানুষ অতিথিদের উপহারও দেন। বন্ধুরা, মহারাষ্ট্রের নান্দেড়ে একটি পরিবার আনন্দ ভাগ করে নিতে এমন কাজ করেছে যা এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে। এখানে নান্দেড়ের বাহাদুরপুরা গ্রামে পেটকর নামের একটি পরিবার থাকে। এই পরিবার ভাবল, আনন্দ যদি ভাগ করতেই হয়, তবে এমন কিছু দেওয়া হোক যা বিপদে কোনো পরিবারের সহায় হয়। নিজেদের বাড়ির বিয়ের অনুষ্ঠানে এই পরিবারটি গ্রামের প্রায় ৩৫০০ মানুষের জন্য দুর্ঘটনা বীমার ব্যবস্থা করেছে। প্রত্যেককে ১ লক্ষ টাকার বীমা কভার দেওয়া হয়েছে। এই উদ্যোগের পেছনের ভাবনাটি হৃদয়স্পর্শী। পরিবারটি দেখেছিল যে দুর্ঘটনার পর পরিবারগুলোকে অনেক আর্থিক অনটনের মুখে পড়তে হয়। এমন সময়ে সামান্য সাহায্যও অনেক বড় ভরসা হয়ে ওঠে। বন্ধুরা, সরকার দেশের কোটি কোটি পরিবারে সুরক্ষার কবচ পৌঁছে দিচ্ছে। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার অধীনে এখন বছরে মাত্র ২০ টাকার কিস্তিতে, অর্থাৎ জানিয়ে রাখি, বছরে মাত্র ২০ টাকার একটি কিস্তি দিয়ে আপনি ২ লক্ষ টাকার দুর্ঘটনা বীমা পেতে পারেন। এখন পর্যন্ত ৫৮ কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছে। এদের মধ্যে প্রায় ২৮ কোটি আমাদের মা, বোন, কন্যা অর্থাৎ মহিলারা। এই প্রকল্পে পীড়িত পরিবার এখন পর্যন্ত যে হিসেব, ৩৭০০ কোটি টাকারও বেশি সাহায্য পেয়েছে। বন্ধুরা, একইভাবে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনাও এর সাথে একইভাবে গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তির মৃত্যু ঘটলে এই যোজনাটি তার পরিবারকে ২ লক্ষ টাকার একটি বীমা সুরক্ষা দিয়ে থাকে। এর বার্ষিক প্রিমিয়াম মাত্র ৪৩৬ টাকা, অর্থাৎ দিনে বড়জোর ১.৫ টাকা। এখন পর্যন্ত ২৭ কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন। এরই অধীনে দেশের প্রায় ১১ লক্ষ পরিবার প্রায় ২২,০০০ কোটি টাকার সাহায্য পেয়ে গিয়েছে। এই পরিসংখ্যানগুলো কিন্তু অনেক বড়। এই পরিসংখ্যানগুলোর পেছনে লক্ষ লক্ষ পরিবারের নিজস্ব আলাদা আলাদা গল্প আছে। কোথাও কোনো মাকে সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে সাহায্য মিলেছে, কোথাও কোনো স্ত্রী সংসারের দায়িত্ব সামলানোর ভরসা পেয়েছেন। বন্ধুরা, অনেক সময় খুব বড় সুরক্ষার শুরুটা কিন্তু খুব সামান্য অর্থ আর একটা ছোট পদক্ষেপের মাধ্যমেই হতে পারে। ছোট একটা সিদ্ধান্ত অনেক বড় একটা পরিবর্তন নিয়ে আসতে পারে। আপনাদের সবার কাছে আমার বিশেষ অনুরোধ, নিজের পরিবারে এই প্রকল্পগুলোর তথ্য অবশ্যই ভাগ করে নেবেন। আমার প্রিয় দেশবাসী, মন কি বাতে
এবার এমন এক বিষয়ের কথা বলবো যার বয়স হলো 1000 বছর, 1000 বছর ধরে যা এটি মানব সমাজে নিজের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছে। বিষয়টি কুসংস্কারের। কুসংস্কার অনেক সময় শুধু ভুল ধারণা নয়, তা মনে ভয় তৈরি করে। আর যখন ভয় মনের ওপর চেপে বসে, তখন মানুষ সত্যিটা দেখাই বন্ধ করে দেয়। কুসংস্কারে ডুবে থাকা মানুষ তখন যুক্তি ছাড়া, সত্য না জেনেই এমন সিদ্ধান্ত নেয় যার অনেক বড় ক্ষতি হয়। সমাজে এমন মানুষও আছেন যারা বিজ্ঞান, অভিজ্ঞতা আর যুক্তির ভিত্তিতে সেই ধারণাকে চ্যালেঞ্জ জানান। কুসংস্কার থেকে বিশ্বাসের এই যাত্রা সহজ হয় না। আজ আমি এমনই এক সফল যাত্রার কথা আপনাদের অবশ্যই বলতে চাই। বন্ধুরা, অসমে এক ধরনের পাখি পাওয়া যায় যার নাম হলো হারগিলা। হারগিলা একটি বিরল পাখি যা প্রকৃতিকে পরিষ্কার রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু অসমের কিছু এলাকায় অনেক দিন ধরে একে অশুভ বলে মনে করা হতো। মানুষ একে নিজেদের আশেপাশে দেখতে চাইতো না। এমনকি অনেক সময় সেই গাছগুলোকেও কেটে ফেলা হতো যেগুলোতে হারগিলার বাসা থাকতো। ভাবুন তো, এমন একটা পাখি যা পরিবেশ পরিষ্কার রাখতে সাহায্য করে, সেই হারগিলা যখন মানুষের ভয়ের কারণে পাখিরা বিপদের মুখে পড়েছিল, ঠিক তখনই জীববিজ্ঞানী পূর্ণিমা দেবী বর্মন এই দৃশ্যটি দেখতে পান। তিনি মানুষের মনের মধ্যে গেঁথে থাকা এই ভুল ধারণা দূর করার সংকল্প নিলেন। তিনি মহিলাদের সঙ্গে কথা বললেন এবং মানুষকে বিজ্ঞানের যুক্তি দিয়ে সব বোঝালেন। ধীরে ধীরে মহিলারা এই অভিযানে যোগ দিলেন। শুরু হলো বড় এক পরিবর্তন। এক সময় যে পাখিকে অশুভ বলে মনে করে তাড়িয়ে দেওয়া হতো, সেই পাখি পুরো গ্রামটির পরিচয় হয়ে উঠল। হাজার হাজার গ্রাম্য মহিলা হারগিলাকে বাঁচাতে যারা এগিয়ে এসেছিলেন, আজ তাঁদেরকেই সবাই হারগিলা আর্মি নামে চেনে। এই মহিলারা সমাজের সঙ্গে লড়াইও করেছেন। সমাজের গভীরে বাসা বাঁধা কুসংস্কার দূর করার জন্য তারা দিনরাত এক করে কাজ করে চলেছেন। তারা দেখিয়েছেন যে সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে পারলে বহু বছর ধরে চলে আসা পুরনো ধ্যান ধারণাও বদলে যেতে পারে। বন্ধুরা, আমি প্রায় বলি, যে খেলে সেই বিকশিত হয়। আজ দেশে এমন যুবকদের সংখ্যা খুব দ্রুত বাড়ছে, যারা খেলছেও আর বিকশিতও হচ্ছে। আগের চেয়ে এখন অনেক বেশি যুবক খেলাধুলাকে পেশা হিসেবে বেছে নিচ্ছে। আমি নাগাল্যান্ডের এমন দুটো প্রচেষ্টার ব্যাপারে জানতে পেরেছি যা বেশ আকর্ষণীয়। এর মধ্যে প্রথম উদ্যোগটি হলো নাগাল্যান্ড বেবি লিগ, যা এই নামে পরিচিতি লাভ করেছে। আপনাদের মনে হতে পারে এটি খুব ছোট বাচ্চাদের কোনো সাধারণ লিগ হবে, কিন্তু তা নয়। এটি 5 থেকে 10-12 বছর বয়সী বাচ্চাদের জন্য। ছোট ছোট বাচ্চা, ফুলের মতো শিশুদের এক অসাধারণ লিগ। এবং এই খুদে ফুটবলারদের এটি এমন এক লিগ যা তাদের গতি আর তাদের প্রতিভাকে উৎসাহিত করার পাশাপাশি তাদের এক পরিচয়ও দেয়। এটি শুরু হয়েছিল নাগাল্যান্ডের আরো শিশুকে ফুটবলের সঙ্গে যুক্ত করার জন্য। 5 থেকে 12 বছর বয়সী ছেলেমেয়েরা এতে অংশ নিতে পারে। এই লিগ এখন তার 3 বছর পূর্ণ করেছে। এই লিগ বাচ্চাদের মনের ওপর খুব ভালো প্রভাব ফেলেছে। বন্ধুরা,
নাগাল্যান্ডে আরো একটি ভালো উদ্যোগ নেওয়া হচ্ছে। এর নাম নাগাল্যান্ড উইমেন ফুটসাল লীগ। হতে পারে আপনাদের কাছে এই ফুটসাল নামটি একদম নতুন। আমি বলি, ফুটসালকে ইনডোর ফুটবলও বলা হয়। এই খেলাটিতে প্রত্যেক দলে কেবল 5 জন খেলোয়াড়ই অংশ নিতে পারে। খেলার মাঠও ফুটবলের মাঠের চেয়ে অনেক ছোট হয়, তাই খেলোয়াড়দের খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। তাদের কৌশল আর দক্ষতার আরো ভালো ব্যবহার করতে হয়। নাগাল্যান্ডের উইমেন ফুটসাল লীগ আমাদের মেয়েদের প্রতিভা দেখানোর দারুণ সুযোগ দিচ্ছে। আমি এই ধরনের উদ্যোগের জন্য নাগাল্যান্ডের মানুষের প্রশংসা করছি। এই ধরনের প্রচেষ্টা দেশের অন্যান্য প্রান্তকেও অনুপ্রাণিত করে। বন্ধুরা, এটা প্রযুক্তির যুগ। প্রতিদিন নতুন নতুন গবেষণা হচ্ছে, নিত্য নতুন এআই উদ্ভাবন প্রতিনিয়ত সামনে আসছে। এই সময়ে একটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। নতুন প্রযুক্তির সাথে এগিয়ে যাওয়ার পাশাপাশি মানুষের সৃজনশীলতাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়? আমরা আমাদের মূলের সাথে কিভাবে আমরা যুক্ত থাকব? এই প্রশ্নগুলোর সমাধান খুঁজেছে নালন্দা বিশ্ববিদ্যালয়। হাজার হাজার বছরের পুরনো আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয় বর্তমানে ভারত এক নতুন রূপে তার নিজের ভাগ্য তৈরি করছে। এখন থেকে ঠিক 2 বছর আগে আমি নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন চত্বরটি উদ্বোধন করার সুযোগ পেয়েছিলাম। নালন্দা বিশ্ববিদ্যালয় শাস্ত্রার্থের প্রাচীন ঐতিহ্যকে আবারও পুনরুজ্জীবিত করেছে। শাস্ত্রার্থ কেবল নিজের কথা বলার মাধ্যম নয়, এটি হলো তর্ক, সংলাপ এবং মন্থনের এক সুশৃঙ্খল প্রক্রিয়া। এতে যুক্তির সাথে তথ্যের সাথে নিজের কথা বলা খুবই জরুরি, আর তাতে আপনার দক্ষতা থাকা চাই। অন্যের মতামত ধৈর্য ধরে শোনার আর বোঝার শিক্ষাও এই শাস্ত্রার্থের প্রক্রিয়ার মাধ্যমেই পাওয়া যায়। আমি অত্যন্ত আনন্দিত যে নালন্দা বিশ্ববিদ্যালয় একে তাদের সমাবর্তন অনুষ্ঠানের অংশ করেছে। অংশগ্রহণকারী প্রায় এখানকার অর্ধেক শিক্ষার্থী বিভিন্ন দেশ থেকে এসেছিলেন। প্রাচীন ঐতিহ্যকে বর্তমান সময়ের সাথে মেলানোর এই প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। আমি সেই কারণে নালন্দা বিশ্ববিদ্যালয়কে অনেক অনেক অভিনন্দন জানাই। আমি দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলোকেও এমন উদ্যোগের কথা ভাবতে বলবো। বন্ধুরা, শিকড়ের সাথে যুক্ত থেকে তরুণদের নতুন প্রযুক্তির জন্য তৈরি করার আরো একটি ভালো প্রচেষ্টা চালানো হচ্ছে। দিল্লিতে অবস্থিত সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডেটা সায়েন্সে বিটেক শুরু করছে। এটি আধুনিক প্রযুক্তিকে ভারতের ঐতিহ্যবাহী জ্ঞানের সাথে যুক্ত করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি ভারতীয় ভাষার জন্য নতুন এআই টুলস তৈরি করতে সাহায্য করবে। আমাদের প্রাচীন গ্রন্থ এবং পাণ্ডুলিপিগুলোকে ডিজিটাল ভাবে সংরক্ষণ করার কাজেও এটি নতুন গতি আনবে। আমি সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটিকে তাদের এই প্রচেষ্টার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজ ভারতীয় সংস্কৃতি বিশ্বের আলাদা আলাদা বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। আমাদের গান, সঙ্গীত আর আধ্যাত্মিকতাকে বিশ্বের মানুষ চিনছে এবং আপন করে নিচ্ছে। ভারত থেকে হাজার হাজার কিলোমিটার দূরে ক্যারিবিয়ান সাগরে ডোমিনিকান রিপাবলিক নামে একটি দেশ আছে। সেখানে ভারতীয়দের সংখ্যা প্রায় 100 জনের মতো হবে, হয়তো তার থেকেও কম। তা সত্ত্বেও ভারতীয় সংস্কৃতি আর আধ্যাত্মিকতা নিয়ে সেখানে খুব সুন্দর একটি প্রচেষ্টা চলছে। সেখানে
স্প্যানিশ ভাষাভাষী কিছু মানুষ একটি দল তৈরি করেছেন এবং এই দলটির নামকরণ করা হয়েছে ব্রহ্মকমল ডোমিনিকানা। এই দলের সদস্যরা সবাই মিলে বৈদিক সাহিত্য চর্চা করেন। তাঁরা বৈদিক মন্ত্রের উচ্চারণও শিখছেন। এর জন্য তাঁরা কোনো প্রথাগত শিক্ষা পাননি, কিন্তু অডিও রেকর্ডিং শুনে তাঁরা বৈদিক মন্ত্রের সঠিক উচ্চারণ শিখে নিয়েছেন। আজ তাঁরা অনেক মন্ত্রের খুব সুন্দরভাবে জপ করতে পারেন। এর মধ্যে পুরুষ সুক্তম, শ্রী সুক্তম, শ্রী রুদ্রম, দুর্গা সুক্তম এবং দেবী মাহাত্ম্য রয়েছে। ভারত থেকে এত দূরে থেকেও আমাদের ঐতিহ্য শেখার এই প্রচেষ্টা খুবই প্রেরণা যোগায়। আমি ব্রহ্মকমল ডোমিনিকানার সকল সদস্যকে তাদের এই বিশেষ প্রচেষ্টার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি সেই সব মানুষের অন্তর থেকে প্রশংসা করি যারা ভারতীয় সংস্কৃতিকে সারা বিশ্বে জনপ্রিয় করে তোলার জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমার প্রিয় দেশবাসী, মেঘালয়ের পরিচয় মেঘেদের দেশ হিসেবে সুন্দর প্রাকৃতিক দৃশ্যের জন্য। যারা মেঘালয়ে যান তারা সেখানকার মানুষের আপন করে নেওয়াও দীর্ঘ সময় মনে রাখেন। কিন্তু মেঘালয়ের আরও একটি বিশেষত্ব আছে যা নিয়ে আজ মন কি বাতে আমি এখন আপনাদের সঙ্গে কথা বলবো। আর এই হলো মেঘালয়ের সেই বিখ্যাত রুট ব্রিজ। এটা কোনো রাস্তা বা পথ না, এটা শিকড়ের তৈরি ব্রিজ। এই রুট ব্রিজগুলোর গল্প খুবই মজার। এই সেতুগুলো কয়েকদিন বা কয়েক বছরে তৈরি হয় না, এগুলো তৈরি হতে কয়েক দশক সময় লাগে। রবার গাছের শিকড়গুলোকে আস্তে আস্তে দিশা দেখানো হয়। এই শিকড়গুলোকে জলধারার ওপারে নিয়ে যাওয়া হয়। সময়ের সাথে সাথে সেই শিকড়গুলো এক শক্তিশালী সেতুর রূপ নেয়। এই সেতুগুলোর আরো একটি বিশেষত্ব আছে, এগুলো জীবন্ত সেতু। সময়ের সাথে সাথে এগুলো আরো মজবুত হয়ে ওঠে। এর মধ্যে মেঘালয়ের মানুষের সৃজনশীলতা দেখা যায়। এর পেছনে রয়েছে বছরের পর বছর ধরে রাখা ধৈর্য আর প্রকৃতির প্রতি গভীর শ্রদ্ধা। এই সেতুগুলো বলে যে মানুষ প্রকৃতির সাথে মিলে কত অদ্ভুত সব জিনিস গড়তে পারে। এটি আমাদের দেশের এই মাটির এক অমূল্য সম্পদ। এখন ভারত মেঘালয়ের এই রুট ব্রিজগুলোকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নেটওয়ার্কে অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করেছে। বন্ধুরা, জলবায়ু পরিবর্তনের ফলে এই রুট ব্রিজগুলো অনেক প্রতিকূলতার মুখোমুখি হয়। এমন সময়ে মেঘালয়ের মানুষ এই প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণের দায়িত্ব খুব ভালোভাবে পালন করেছেন। আগে এই ধরনের সেতুর সংখ্যা ঠিক কত ছিল তা জানাও মোটেও সহজ ছিল না। এখানকার স্থানীয়রা নিজেরাই এগুলো গোনা শুরু করেন। এরপর বিভিন্ন গোষ্ঠী সেতুগুলোর দেখভালের দায়িত্ব নেয়। আজ স্থানীয় মানুষ 120টিরও বেশি রুট ব্রিজগুলোর দেখাশোনা করছে। হ্যাঁ, কিছু টিম প্রতি বছর সেতুগুলো পরীক্ষা করে। আশেপাশের এলাকাকে আরো মজবুত করার জন্য কিছু মানুষ নার্সারিও গড়েছেন। এইভাবে এদের সংরক্ষণের জন্য একটা পুরো বাস্তুতন্ত্র গড়ে উঠেছে। আপনারা দেখেছেন যে এই বছর হ্যালি ওয়ারজি পদ্ম সম্মান পেয়েছেন। তিনি নিজের জীবনের 50 বছরেরও বেশি সময় এই রুট ব্রিজগুলোর দেখাশোনায় ব্যয় করেছেন। তার এই নিষ্ঠা আমাদের সবার জন্য অনুপ্রেরণাদায়ক। বন্ধুরা, আপনারা কখনো এই রুট ব্রিজগুলোয় গেলে তবে তার ছবি সোশ্যাল মিডিয়ায় অবশ্যই শেয়ার করবেন। আপনাদের ছবি অন্য মানুষকেও মেঘালয়ের এই অনন্য ঐতিহ্যের ব্যাপারে জানতে উৎসাহিত করবে। আমার প্রিয় দেশবাসী, আমরা সবাই চাই
যে আমাদের গ্রাম পরিষ্কার হোক, আমাদের শহর শহর সুন্দর দেখাক, কিন্তু আমরা কি কখনো একটু থেমে এটা ভেবে দেখি যে আমাদের চারপাশে যে আবর্জনা জমা হয় ওটা কে পরিষ্কার করে? বেশিরভাগ মানুষ তো এটাই ভাবেন যে এটা অন্য কারোর দায়িত্ব আর তারাই পরিষ্কার করবে। কিন্তু আমাদের মাঝে এমন কিছু মানুষও আছেন যাদের ভাবনা আমাদের অনেক প্রেরণা যোগায়। আমি মধ্যপ্রদেশের রাজগড় জেলার বিয়াওরার কিছু বোনের ব্যাপারে জানার সুযোগ পেয়েছি। তিনি চারপাশের প্লাস্টিকের আবর্জনা সরানোর সংকল্প নিলেন। তিনি ভাবেননি যে অন্য কেউ এসে পরিবর্তন আনবে। তিনি নিজে থেকেই উদ্যোগী হয়ে পুরো শহর জুড়ে পড়ে থাকা প্লাস্টিকের বর্জ্য আর খালি বোতল সংগ্রহ করতে শুরু করেছিলেন। আস্তে আস্তে এই উদ্যোগ এগিয়ে চলল আর সেই প্লাস্টিক দিয়ে ইকো ব্রিক তৈরি হতে লাগলো। আজ এই ইকো ব্রিক দিয়েই সাধারণ জায়গাগুলোকে সুন্দর করে তোলা হচ্ছে। রাজগড়ে গত কয়েক মাসে কয়েকশো কেজি প্লাস্টিক পুনর্ব্যবহার করে সেগুলোর আরো ভালো ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যে প্লাস্টিক আগে সারা শহরে দূষণ ছড়াতো, আজ সেই প্লাস্টিকই এই বনেদের প্রচেষ্টায় শহরের সৌন্দর্য বাড়াতে সাহায্য করছে। আমি বিয়াওরার সব বোনদের আর এই অভিযানের সঙ্গীদের অভিনন্দন জানাই। আমার প্রিয় দেশবাসীগণ, আমাকে অনেক মানুষ চিঠি লিখে একটি বিশেষ বিষয়ে পরামর্শ দিয়েছেন। বিষয়টি গণেশ উৎসবের সঙ্গে যুক্ত। তবে গণেশ উৎসবের জন্য এখনো অনেক সময় বাকি আছে, কিন্তু মানুষ এই অনুরোধ করেছেন এই বিষয়ে এখনই কথা বলা দরকার। আসলে গণেশ ঠাকুরের মূর্তি গড়ার কাজ অনেক আগে থেকেই শুরু হয়ে যায়। যারা মূর্তি গড়েন বা মূর্তির ব্যবসার সঙ্গে যুক্ত, সক্রিয় হয়ে উঠি। তাই আপনাদের কাছে আমার এক অনুরোধ, চেষ্টা করুন যাতে আপনাদের বাড়ি, আবাসন বা আশেপাশে গণপতি বাপ্পার যে মূর্তি বসবে তা যেন দেশের মাটি দিয়ে তৈরি হয়, আমাদের নিজেদের কুমোরদের আর স্থানীয় শিল্পীদের হাতে তৈরি হয়। যারা গণেশ ঠাকুরের মূর্তি তৈরি করেন তাদের কাছেও অনুরোধ যে তারা মাটির মূর্তিকে প্রাধান্য দিন। আর যারা মূর্তি কেনেন তারাও অবশ্যই দেখে নেবেন যে বাপ্পার মূর্তিটি কি দিয়ে তৈরি আর কোন দেশে তৈরি হয়েছে। প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি করা মূর্তি একদম কিনবেন না। বন্ধুরা, মাটির মূর্তি পুজোর পর সহজেই জলে মিশে যায়। এর ফলে আমাদের নদী, পুকুর এবং পরিবেশ রক্ষা পায়। এতে আমাদের আস্থা অটুট বজায় থাকে আর প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব পূরণ হয়। স্থানীয় কারিগরদের থেকে মূর্তি কিনে আমরা ভোকাল ফর লোকাল এর সংকল্পকে শক্তিশালী করি। আমার বিশ্বাস এবার গণেশ উৎসবে এবং এমন প্রতিটি উৎসবে আমরা এই সব বিষয়ে আমি অবশ্যই এটা গুরুত্ব দিয়ে ভাবব আর দেশের স্বার্থে পদক্ষেপও নেব। বন্ধুরা, আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি হলো এদেশের মানুষ। দেশের বিভিন্ন প্রান্তে হয়ে চলা এই ছোটবড় প্রচেষ্টাগুলো আমাদের অনেক কিছু শেখায়। এই প্রচেষ্টাগুলো দেখায় যে মনে সংকল্প থাকলে আর যখন সমাজের সাথ পাওয়া যায় তবে যে কোনো বড় পরিবর্তন আনা যায়। আপনার চারপাশেও যদি এই ধরনের প্রচেষ্টা চলতে থাকে তাহলে সেই বিষয়ে আপনার মতামত আমাকে অবশ্যই লিখে জানাবেন আর আপনার পরামর্শ পাঠাতে থাকুন। হয়তো আপনার চারপাশের ছোট কোনো উদ্যোগ
সারা দেশের অনুপ্রেরণা হবে। আগামী মাসে আপনাদের সাথে আবার দেখা হবে। দেশবাসীর কিছু নতুন প্রচেষ্টার কথা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনি নিজের এবং আপনার পরিবারের খেয়াল রাখুন। আর হ্যাঁ, জল সঞ্চয় কিন্তু করতেই হবে। বৃষ্টির জলের প্রতিটি ফোঁটা আমাদের বাঁচাতে হবে। ক্যাচ দ্য রেইন এই অভিযান, একে একটুও ঢিলে হতে দেওয়া যাবে না। তাই আমার বিশেষ অনুরোধ, বৃষ্টির প্রতিটি ফোঁটা জল আমরা সবাই মিলে বাঁচাই। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।